বাংলাদেশের সংখ্যালঘু যে অত্যাচার, সেই অত্যাচারের পর বাংলাদেশের আবহাওয়া যেরকমভাবে উত্তাল হয়ে উঠেছে, তার সঙ্গে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। সেটা দায়িত্ব নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে বলেই এখনও আমরা ভারতীয় গণমাধ্যম থেকে জানতে পারছি। কিন্তু তার সঙ্গে একটা বড় প্রশ্ন উঠে আসছে, এই যে বারংবার জঙ্গি আক্রমণের কথা বলা হচ্ছে এবং জঙ্গিদের যে পশ্চিমবঙ্গে বসবাস, প্রথমে এই নিয়ে কি বলবে? দেখুন, প্রথম কথা হচ্ছে বেলডাঙ্গার যে ঘটনার উনি উদাহরণ দিচ্ছেন, বা বিগত কয়েক মাস বা কয়েক বছরে মুর্শিদাবাদ থেকে মালদা, উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা যে একাধিক সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার পেছনে কোনো ধর্ম বা বিশেষ সম্প্রদায় কিন্তু নয়, তার পেছনে রয়েছে রাজনৈতিক দল। আজকে দেখুন, বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে যে নতুন মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় এলো, তাদের যে সাম্প্রদায়িক চরিত্র, সেই সাম্প্রদায়িক চরিত্রের কারণেই কিন্তু আজকে বাংলাদেশে এই উত্তেজনা হচ্ছে। আজকে চট্টগ্রামে হিন্দুরা ব্যাপকভাবে আক্রান্ত, কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু হিন্দুরা আক্রান্ত তা কিন্তু নয়। ওয়াহাবি, সালাফির মতো সম্প্রদায় যারা মুসলিমদের মধ্যে রয়েছেন, তাদের দ্বারা মাজারপন্থী মুসলমানরাও কিন্তু আক্রান্ত। শেরপুরে একজন মাজারপন্থী মুসলমান খুন হয়েছেন কয়েকদিন আগেই। সুতরাং এটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি, এবং রাজনৈতিক দল তারা কিন্তু এই সাম্প্রদায়িক উত্তেজনা বা দাঙ্গা পরিস্থিতি তৈরি করে। ঠিক একইভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রেও এই বিজেপি এবং তৃণমূলের যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই সাম্প্রদায়িক রাজনীতির কারণেই কিন্তু আজকে এই বেলডাঙ্গার মতো ঘটনা ঘটছে বা একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারীর কথা আপনি তুললেন। শুভেন্দু অধিকারী কালকের বক্তব্যেই দেখুন 84 সালের শিখ দাঙ্গার কথা উনি কোট করছেন। তাহলে ওনার মনে থাকবে, বা আমাদের সবারই মনে আছে, 84 সালের ওই যে শিখ দাঙ্গা বা শিখদের ওপর আক্রমণ, সেই শিখ দাঙ্গা গোটা দেশে ছড়িয়ে পড়লেও দেশের মধ্যে একমাত্র শহর যেখানে একজনও শিখ আক্রান্ত হননি বা একজনও শিখের প্রাণ যায়নি, সেটা আমাদের শহর কলকাতা। কারণ কারণ কলকাতায় বা আমাদের রাজ্যে যে দল ক্ষমতায় ছিল, সেটা একটা কমিউনিস্ট সরকার ক্ষমতায় ছিল। সুতরাং রাজনীতি বা রাজনৈতিক দল তারা এই সাম্প্রদায়িক উত্তেজনা বা এই দাঙ্গা পরিস্থিতি তৈরি করে, কোনো বিশেষ ধর্ম বা বিশেষ সম্প্রদায় করে না। সেদিক থেকে দেখা যাচ্ছে এই যে পশ্চিমবঙ্গ থেকে যে জঙ্গিদের ধরা হয়েছে, বক্তব্য হচ্ছে তারা এতদিন এখানে ছদ্মবেশে ছিল। একবারও কি রাজ্যের সরকার বা কলকাতা পুলিশ, যাদের শাসক দল এত বলে যে তারা এত তৎপর, সমস্ত বিষয়ে রাজ্যের সরকার থেকে শুরু করে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ এত তৎপর, তারা কি এই জঙ্গিদের কোনোভাবে কোনো হদিশ পায়নি, বা সেদিক থেকে দেখা যাচ্ছে কোনোভাবে কি আড়াল করার চেষ্টা করেছিলেন? না, এটা তো রাজ্য সরকারের ব্যর্থতা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এটা তো রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার, তারা ব্যর্থ না হলে এতদিন পরে তাদেরকে ধরা হতো না। এবং সেই দিক দিয়ে অবশ্যই রাজ্য প্রশাসন বা রাজ্য সরকারের আরও অনেক বেশি তৎপর হওয়া উচিত। এবং রাজ্য সরকারের যে ওই একটা সাম্প্রদায়িক যে বিশেষ সুরসুরি দেওয়া বা সাম্প্রদায়িক মেরুকরণ করার যে রাজনীতি, তো এই তৃণমূল সরকার বিশ্বাস করে, যে কারণে আজকে বিজেপি তার রাজনৈতিক ফায়দাটা তুলতে পারছে, এই হিন্দু মুসলিম পোলারাইজেশনটা যে কারণে বিজেপি করতে চাইছে, তা আজকে এই তৃণমূল সরকার বা রাজ্য প্রশাসন যদি তৎপর হতো এবং কোনো বিশেষ সম্প্রদায়ের কে যে মেরুকরণ করার যে রাজনীতি তারা করে, সেটা যদি তারা না করতো, তাহলে অবশ্যই নিশ্চয়ই তাদেরকে আরও আগে ধরা যেত, বা তারা এই আশ্রয়টা হয়তো পেত না। সুতরাং সেই দিক দিয়ে এটা অবশ্যই রাজ্য প্রশাসন বা তৃণমূল সরকারের ব্যর্থতা। কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয় যে কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকে এরকম জঙ্গি ধরা পড়ছে, এটা কিন্তু বিষয়টা নয়। বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, আপনার কি দিল্লি, ইউপি থেকে জঙ্গি ধরা পড়ে না? আপনি বিগত 5-7 বছরের ইতিহাস দেখুন তো, ইউপি থেকে কত জঙ্গি ধরা পড়েছে, দিল্লি থেকে কত জঙ্গি ধরা পড়েছে, বা দিল্লি বর্ডারে হরিয়ানা থেকে কত জঙ্গি ধরা পড়েছে। তাহলে সেইগুলো সব তো বিজেপি শাসিত রাজ্য ছিল যখন ধরা পড়ছে, তাহলে তখন বিজেপি সরকার কী করেছে? সুতরাং বিষয়টা হচ্ছে, এই শুভেন্দু অধিকারী বলুন বা বিজেপির নেতারা বলুন, বিষয়টা এরা শুধুমাত্র ওই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করার জন্য, এবং এই পরিস্থিতিগুলোতে যা ব্যবস্থা নেওয়া উচিত, আজ ধরুন বাংলাদেশে হিন্দুরা যে আক্রান্ত হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারী গেছেন একবারও চট্টগ্রামে? আজকে বিজেপি নেতারা গেছেন একবারও চট্টগ্রামে? তারা আজকে কেন্দ্রে ক্ষমতায়, ভারতবর্ষ এমন একটা দেশ যার ওপর বাংলাদেশ বিভিন্ন দিক দিয়ে নির্ভর। তাহলে বাংলাদেশের মতো একটা ছোট দেশ, যে দেশ ভারতবর্ষের ওপর বিভিন্ন দিক দিয়ে নির্ভর, তাহলে সেই দেশের রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে আছে, তারা কেন সেখানকার হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না? তারা শুধু যেটা করছেন, এমন বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যের কারণে আমাদের রাজ্যে হিন্দু মুসলিম পোলারাইজেশন হবে এবং সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হবে। বিষয়টা হচ্ছে, এরা অ্যাকচুয়াল যেটা দায়িত্ব একটা কেন্দ্রে বা রাজ্যে প্রশাসনের থেকে অ্যাকচুয়াল যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করে না। দায়িত্বটা পালন না করে এরা শুধু হিন্দু মুসলিমের রাজনীতিটাই করে। বিধানসভায় বিল এলো যে
সন্তান প্রসবের জন্য 6 লক্ষ টাকা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক বিধানসভায় বিল পেশ করলেন, যে হসপিটালের বিল, সেটা তার সন্তানের জন্য 6 লাখ টাকা হসপিটাল বিল তিনি বিধানসভায় পেশ করলেন। এবং এই দিক থেকে সমস্ত ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে পশ্চিমবঙ্গে তারা এটা প্রচার করেছে। কিন্তু অন্যদিকে কুণাল ঘোষ বলছে কাঞ্চন মল্লিক নাকি কোনো বিধানসভায় এরকম কোনো বিল পেশই করেনি। তাহলে কোনো দিক থেকে কি মনে হচ্ছে, কি ভুল তথ্য আমাদের সামনে পেশ করা হচ্ছে, নাকি কোনো কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, নাকি তা কারোর ইমেজ ক্লিন করার চেষ্টা হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব এখন মানুষের কাছে খুব পরিষ্কার এবং নতুন রাজনৈতিক দল পর্যন্ত গঠন হয়ে যেতে পারে এরকম চর্চাও পর্যন্ত বিগত কয়েকদিন ধরে চলছে। তা সুতরাং সেই জায়গা থেকে এইটা যেটা আপনি বললেন, অ্যাকচুয়াল রিজনটা হচ্ছে এই দুরকম কথা আসা, সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এটা হচ্ছে অ্যাকচুয়াল কারণ। আর আপনি যদি রাজনীতির বিষয়টা বলেন, তাহলে রাজনীতির বিষয়টা দিক দিয়ে দেখুন, আমরা যে রাজনীতিতে বিশ্বাস করি, আমরা মনে করি রাজ্যের সমস্ত মানুষ, তারা যাতে মানুষের যে বুনিয়াদি প্রয়োজনগুলো, সেটা শুধুমাত্র খাদ্য বস্ত্র বাসস্থান নয়, তার সাথে শিক্ষা এবং স্বাস্থ্য, সেইটা রাজ্যের সমস্ত মানুষেরই সরকার থেকে পাওয়া উচিত। রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত রাজ্যের সমস্ত নাগরিকের শিক্ষা এবং স্বাস্থ্যের। সুতরাং সেইটা আমাদের রাজ্যের মানুষ পায় না। আমরা কোভিড পরিস্থিতিতেও দেখেছি কি রাজ্যে তৃণমূল সরকার, কি কেন্দ্রে বিজেপি সরকার, যখন মানুষ হাজারে হাজারে মারা যাচ্ছে, তখন একজন মানুষেরও চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার করেনি। একটাও কোভিড স্পেশালিটি ওয়ার্ড আমাদের রাজ্যে হয়নি, একটাও নতুন সরকারি হাসপাতাল আমাদের রাজ্যে হয়নি। বিনা চিকিৎসায় মানুষ মারা গেছেন। এবং সত্যি টাকা না থাকলে আমাদের রাজ্যে চিকিৎসা পাওয়া যায় না, এটা বাস্তব পরিস্থিতি। সেইখানে কেবলমাত্র রাজ্যের বিভিন্ন মন্ত্রী এমএলএদের বেতন বেড়ে যাচ্ছে, তারা সমস্ত সুযোগ সুবিধে নিচ্ছে এবং যাদের প্রয়োজন নেই তারাও সমস্ত সুযোগ সুবিধে যতটা শুষে নেওয়া যায় ততটা শুষে নিচ্ছে। আজকে তো কাঞ্চন মল্লিক, তিনি যদি 6 লাখ টাকার যে বিলের কথাটা আসছে, তার তো নেওয়াই উচিত নয়। তার তো পরিষ্কার বলেই দেওয়া উচিত যে আমি নেব না, বা যদি ঘটনাটা ঘটেও থাকে তার বলে দেওয়া উচিত যে আমি এটা নিয়ে হয়, স্পষ্ট করে দেওয়া উচিত, বা নিয়ে থাকলে তার ফেরত দিয়ে দেওয়া উচিত যদি নিয়ে থাকেন। কারণ তার তো আর্থিক দিক দিয়ে কোনো তো অভাব নেই। এবং তিনি এমএলএ হিসেবে যে বেতন পাচ্ছেন সেটাও অনেক। আগেকার বামফ্রন্ট আমলে এমএলএদের যে বেতন ছিল, তার তো এখন বহু গুণ বেতন বেড়ে গেছে। যেখানে আমাদের রাজ্যের সাধারণ মানুষ চিকিৎসা পায় না, সেখানে একজন এমএলএ, মন্ত্রী, এমপি বা আর্থিক দিক দিয়ে যথেষ্ট স্বাবলম্বী পরিবার বা সেরকম মানুষ, তারা কেন এই সুযোগ সুবিধাগুলো নেবেন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ঘটনা সামনে আসার পর মানুষজনের মধ্যে একটা কথা ভীষণভাবে প্রচার হচ্ছে যে মানুষের টাকা নিয়ে তারা হাই প্রোফাইল কেস, 6 লাখ টাকার বিল বিধানসভায় বুক চিটিয়ে দিচ্ছে মানুষের থেকে ট্যাক্স নিয়ে। সেটাই তো হচ্ছে বিষয়। মানুষের ট্যাক্স নিয়ে মানুষেরই যে বুনিয়াদি প্রয়োজন সেটা রাষ্ট্র মেটাবে, এটার জন্যই মানুষ ট্যাক্স দেয়। কিন্তু বিষয়টা আমাদের রাজ্যের ক্ষেত্রে হয়ে যাচ্ছে হচ্ছে মানুষের ট্যাক্সের টাকায় মানুষের প্রয়োজন মিটছে না, গুটি কয়েক শুধু তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএর প্রয়োজন মিটছে। এটার বিরুদ্ধেই তো আমরা বলছি এবং এটা হওয়া উচিত নয়। এবং মানুষের ট্যাক্সের টাকায় যাতে মানুষ তার যে বুনিয়াদি প্রয়োজনগুলো পায়, সেটা রাষ্ট্রের উচিত, সেটা রাজ্য প্রশাসনের উচিত দেখা।